আওয়ামী সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত আমি হয়েছে, আমার দলের নেতাকর্মীরা হয়েছে এবং একই সাথে বিরোধী সব দলের নেতাকর্মীরা হয়েছে। পুরো জুলাই মাসে আসলে আমরা সবাই আন্দোলন করেছি, যুদ্ধ করেছি এবং একটা পর্যায়ে যে পুরো বাংলাদেশ যুদ্ধ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আনবার জন্যই কিন্তু তাদের দরকার জনসম্পৃক্ততা, যেটা পলিটিক্যাল পার্টিজ, ইন্টারেস্ট গ্রুপস তাদের মধ্যে। রাজনীতি তো আমাদের অলমোস্ট নতুন একটা শব্দ এখন, কারণ 15.5 বছর আমরা রাজনীতি করতে পারিনি। সবভাবেই রাজনীতি যারাই করতে চেষ্টা করেছেন তারা দমন নিপীড়নের শিকার হয়েছেন এবং শুধু দমন নিপীড়নের শিকার হননি, একদিকে যেমন সরকারের হাতে মানে হাসিনা সরকারের হাতে আমরা দমন নিপীড়নের শিকার হয়েছি, অন্যদিকে হাসিনা সরকার দুটো কাজ করেছে, তারা কন্টিনিউয়াস অন্যায় লুটপাট করেছে এবং বাকি আমাদের সবাইকে জনগণের কাছে প্রপাগান্ডা ছড়িয়েছে যে হাসিনা বিরোধী যারা রাজনীতি করে তারা সবাই সন্ত্রাসী। তো বাংলাদেশের জনগণের কাছে একটা ভুল ধারণা তৈরি করতে চেষ্টা করেছে 15.5 বছর ধরে যে যারা রাজনীতি করে তারাই হয়তো কোনো না কোনোভাবে দূষিত ব্যক্তিত্ব, তারা খারাপ কিছু করতে চায় বা খারাপ কিছু অর্জন করতে চায়, তার জন্য রাজনীতিতে এসেছে। এই ধরনের একটা মনোভাব সৃষ্টি করার চেষ্টা করেছে 15.5 বছর ধরে আওয়ামী লীগ বা হাসিনা সরকার। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন করে আমরা এখন রাজনীতির আবার করার সুযোগ পাচ্ছি বা করছি। সো রাজনীতি মাত্র শুরু হয়েছে। তো এই রাজনীতি যেহেতু 15.5 বছর ব্রেকের পর শুরু হয়েছে, রাজনীতি আবার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। সো রাজনীতি এবং কালচার ওতপ্রোতভাবে কানেক্টেড। 15.5 বছর যেহেতু দেশের নাগরিকরা, জনগণ রাজনৈতিক কালচার থেকে দূরে ছিল, নতুন করে এই যে রাজনৈতিক কালচার আবার সৃষ্টির কাজ এখন আমরা করছি এবং ইনশাআল্লাহ আমরা হয়তো তাড়াতাড়ি সেই জায়গায় এসে পৌঁছবো। কিন্তু সেই জায়গার সাথে আবার আইনের শাসনের জায়গা এখন একটু ভিন্ন, কারণ এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সময় আছি। সো রাজনৈতিক সরকার কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে রাজনীতি যারা করেন, আমরা কাজ করছি এই সরকারকে সহযোগিতা করতে যতখানি আমরা পারি, কারণ এই সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে না, নিচ্ছে না, তবু আমরা বাইরে থেকে চেষ্টা করছি। আর আমরা চেষ্টা করছি যে এই সরকারের পর যে সরকার আসবে, মানে একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই নির্বাচনটা যেন স্বচ্ছ সুন্দর হয় এবং জনগণের প্রতিনিধিত্বমূলক হয়, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এখন আছেন আইনের শাসন। এই সরকার অগাস্টের 8 তারিখে যখন শপথ নেয় এবং পুরো জুলাই মাসে আসলে আমরা সবাই আন্দোলন করেছি, যুদ্ধ করেছি এবং একটা পর্যায়ে যে পুরো বাংলাদেশ যুদ্ধ করেছে, মানে পুরো বাংলাদেশ আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে। মানে 5 তারিখে 5ই অগস্টে আমি যেটা বিশ্বাস করি যে 5ই অগস্টের দুপুরবেলা যদি ঢাকা শহরের রাজপথের দিকে তাকান, 1.5 থেকে 2 কোটি জনগণ ঢাকা শহরের রাজপথে ছিল এবং বাংলাদেশের এমন কোনো শহর ছিল না যেখানে জনগণ রাজপথে ছিল না। তো 2 কোটি যদি শুধু ঢাকা শহরেই থাকে, ঢাকা শহরের রাজপথেই থাকে, তাহলে 17.5 কোটির কয়জন বাকি থাকে ভাই যারা রাজপথে ছিল না 5 তারিখে? সো বাংলাদেশের পুরো জনগণ ছিল এই সরকার ফেলার, মানে এই যে পতিত আওয়ামী সরকার, এদেরকে নামানোর দায়িত্বে বা কাজে পুরো দেশ ছিল। সো তাদের অনেক আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষাও আছে তারপরে যে সরকার আসবে, কারণ 15.5 বছর ধরে কিন্তু সব গোষ্ঠী, মানে জনগণের ভিতরে যত গোষ্ঠী খুঁজে পাবেন, সব গোষ্ঠী তাদের রাইটস, তাদের যেগুলো প্রাপ্য সেগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে 15.5 বছর। সো তারা যখন বড় একটা আন্দোলন জয়লাভ করেছে, তখন তারাও তাদের প্রত্যেকটা তাদের দেশ ফেরত পেয়েছে। তাহলে প্রত্যেকটা গোষ্ঠী তাদের রাইটগুলো অধিকারগুলো এখন ফেরত চায়। তো এই অধিকার নিয়ে আন্দোলন হবে। এই অধিকার নিয়ে যেমন আন্দোলন হবে, এই অধিকারগুলোর সাথে একটা সম্পৃক্ততা সরকারের থাকতে হবে যে আমরা তো আপনাদের সরকার এবং এই অধিকারের কাজ আমরাও করব, সামনে নির্বাচিত সরকারও করবে। এই যে এই সম্পৃক্ততার জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার গত 2 মাসে মোটামুটি কন্টিনিউয়াসলি ফেল করেছে, কাউকেই দাওয়াত জানায়নি। মেইন স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, তাদেরকেও দাওয়াত জানায়নি। একই সাথে যেমন এই জায়গাগুলোতে দাওয়াত জানায়নি, দ্বিতীয় জায়গায় যেখানে ফেইলিয়ার হয়েছে কন্টিনিউয়াস এবং এখনো ফেইলিয়ার হচ্ছে, যে আপনার আইন প্রশাসনকে তারা শক্ত জায়গায় দাঁড়া করাতে এখনো সক্ষম হয়নি। সেটা পুলিশ ফোর্স বলেন, সেটা আমাদের জুডিশিয়ারি বা কোর্ট বলেন, কোনো জায়গাতেই তারা শক্তভাবে তাদেরকে ফিরে এনে দাঁড়া করাতে সক্ষম হয়নি। এই জায়গাতেও যদি রাজনৈতিক দলগুলো সম্পৃক্ততা থাকতো এবং কিছু দূর অন্য সব জনগোষ্ঠীর, মানে গোষ্ঠীর কথা বলছি, গ্রুপস, ইন্টারেস্ট গ্রুপস যদি ধরেন, তাদের সম্পৃক্ততা থাকতো, তাহলে হয়তো সরকার আরো ভালোভাবে এটা করতে পারতেন। কিন্তু তারা সম্পৃক্ততার দাওয়াত কাউকে জানায় নাই। আপনার কাছে আসবো জি মহিউদ্দিন, তাহলে আমি জাস্ট কুইকলি লাস্ট পয়েন্টটা শেষ করে নিই। জাস্ট লাস্ট পয়েন্ট, এই পয়েন্টে আবার মানে এইটারই জাস্ট 3 নম্বর একটা পয়েন্ট আছে। হ্যাঁ, যে এই যে এটার সাথে তাদের এই ডিলে করার জন্য
যেটা হয়েছে যে এই যে আওয়ামী যে দোসরগুলো ছিল গত 15.5 বছরে, তারা এখন আবার আস্তে আস্তে ফিরে আসা শুরু করেছে, যেটা পয়েন্টটা হয়তো একটু পর আপনি এমনিও তুলতেন। আমার সহ আলোচক যাই মনে করেন, যেভাবেই বলেন, এখন সাংঘর্ষিক কথা বলার সময় না, এখন দেশের জন্য কাজ করার সময়। এবং আমি ইতিমধ্যে যে কথাগুলো বলেছি সেগুলো দেশের জন্য কাজ করার জন্যই বলেছি, কারণ এই যে প্রত্যেকটা জায়গায় ঝামেলা বেড়ে যাচ্ছে, এই ঝামেলাগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি ভালোভাবে তৈরি করা, এটা আমাদের সবার দায়িত্ব। একটা কথা আসলো, আমার বাড়িতে ছাগল কিনেছি, না ভাই, কেউ কারো বাড়িতে ছাগল কিনে নেই, এটা আমাদের সবার বাড়ি, 17.5 কোটি বাংলাদেশির বাড়ি। 10 বছরের ঊর্ধ্বে আওয়ামী সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত আমি হয়েছে, আমার দলের নেতাকর্মীরা হয়েছে, এবং একই সাথে বিরোধী সব দলের নেতাকর্মীরা হয়েছে। জুলাইয়ের এই যে গণ আন্দোলন, এই আন্দোলনে আমি নিজে গুলি খেয়েছি, আমি নিজে স্প্লিন্টার খেয়েছি, কাদানি গ্যাস খেয়েছি, আমার টেন্স অফ নেতাকর্মীরা জেলে গেছে, আমি ভাই আত্মগোপনে ফোন ছাড়া, বাড়ি ছাড়া, ঘুম ছাড়া দিনের পর দিন ছিলাম। সো আমার দেশ, আমার বাড়ি, এবং আমার বাড়ি কেন, কারণ 17.5 কোটি আমি আছি, 17.5 কোটি আমার বাড়ি, কারোর এক্সট্রা ছাগল না, প্রত্যেকটা আমাদের। এবং এই যে এই প্রবলেমগুলো, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি কিন্তু এগেন পয়েন্টটা হলো স্টেবিলিটিটা দরকার। এবং এই যে লোকজন বারবার বলে ছাত্র জনতা বসিয়েছে, ছাত্র জনতা বসিয়েছে, না ভাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। আমরা কারা? ঢাকা শহরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সমন্বয়ক লিডারশিপ দিচ্ছিল, ঢাকা শহরে রাজনৈতিক দলের যারা লিডারশিপ দিচ্ছিল, ঢাকা শহরে ইন্টেলেকচুয়াল কমিউনিটি সুশীল সমাজে যারা লিডারশিপ দিচ্ছিল, এরকম সব মিলিয়ে খুব বেশি হলে 150 থেকে 200 জন আমরা এই সরকারকে বসিয়েছি। এবং আমরা এই সরকারকে বসিয়েছি বিধায় এই সরকারের স্টেবিলিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে অনেক গল্প করতে পারে, হাসিনা থাকলে আমরা বাঁচতাম না, এবং এই সরকারের যদি স্টেবিলিটি না থাকে, এই সরকার যদি স্টেবিলিটি ধরে রাখতে না পারে, এবং ওই যে যেটা বললেন না, প্রতি বিপ্লব, এই ধরনের কিছু ঘটতে পারে, তাহলে আমাদের জীবন প্রথমে রিস্কের সম্মুখীন হবে। সো না ভাই, অন্য কারোর বাড়ি না, আমাদের সবার বাড়ি, এবং আমাদের সবার স্টেবিলিটিটা দরকার। এবং এই স্টেবিলিটি রিলেটেড আমি বলছি, হ্যাঁ, যে যখনই আপনি বলবেন জনতার একমাত্র একটা উপায় আছে তাদের চয়েসটা জানানোর। সেটা কি উপায়? নির্বাচন দেবার আগে নিশ্চয়ই অনেক সংস্কার দরকার আছে, হ্যাঁ, কিন্তু সেই সংস্কারগুলোর গোলটা কি? এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এবং আমি আবার পরিষ্কার করি, কিন্তু আমরা অল্প কিছু জন তাদেরকে বসিয়েছি। আমরা অল্প কিছু জন কেন বসিয়েছি? কারণ আমরাও বিশ্বাস করি যে তারা বেস্ট ক্যান্ডিডেট বসার জন্য। সেই কারণে কিন্তু আমি এটা বলছি না যে ভাই আমাদের হাতে অনেক শক্তি, আমরা না ভাই, তারা বেস্ট চিন্তা করেই আমরা তাদেরকে বসিয়েছি, এবং তারা যেন ঠিকভাবে কাজ করতে পারেন সেটার জন্যই কিন্তু আমরা সারাক্ষণ সহযোগিতা অফার করছি। সো তারা প্রথমে যেটা তারা যদি আপনার অফার না নেয়, না এগেন অফার না নিলে, দেখেন আমার অফার না নিয়ে, এগেন এটা আমার অফার না, আমি সবার অফারের কথাই বলছি, অফার না নিয়ে যদি আপনার 17 কোটি না, আমি পরিষ্কার করে বলি, এটা যদি আপনার বাসা হতো, মনে করেন চ্যানেল আই, আপনার বাসা, আপনি আমার অফার নিচ্ছেন না, আপনার ব্যবসা ডুবলো না বাঁচলো, আমার মাথা ব্যথা না তো ভাই। কিন্তু এটা আমার দেশ, আমাদের সবার দেশ, এবং কে কতখানি যুদ্ধ করেছে আমি জানি না ভাই, আমি করেছি। সো আমার কাছে কেউ যেন গল্প করতে না আসে যে যুদ্ধ কার কে কি করেছে, আমি করেছি, এবং আমি দেখেছি কারা করেছে। আমি দেখেছি, আমি যারা আহত হয়েছে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি, আমি হাসপাতালে যে দেখেছি গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে, তাদেরকে যতখানি পারি সহযোগিতা করতে চেষ্টা করেছি, সামনে থেকে দেখেছি গুলি খাচ্ছে। এগুলো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, জাস্ট 2 মাস হয় নাই। সো কথা বলার আগে, যে কোনো কারোর কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলা উচিত। আমরা সবাই একে অপরের জন্য কাজ করতে চাই, কিন্তু কাউকে নিচু করে কথা বলা উচিত না, কারণ আমাদের অবদান আছে, এবং সেইখান থেকে আমরা বিশ্বাস করি সুন্দর বাংলাদেশ গড়া। আমি জাস্ট আমি আপনার সাথে একটু যুক্ত করে দিই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরের সাইডলাইনে ক্লিনটন ইনিশিয়েটিভসে তিনি একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আমি একটা জিনিস বলবো, উনি সরকার প্রধান বলে বলছি যে সরকার প্রধানের কাছ থেকে এই জিনিসটা আমরা আশা করিনি, এই ধরনের আলোচনা। তবে উনি যদি সরকার প্রধান না হতেন, আমি আন্দাজ করতে পারি কিভাবে হয়েছে। উনি একজন মুরব্বী গুরুজন, এবং উনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ। আমি নিজেও উনাকে পার্সোনালি যতটাখানি চিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, মানুষ হিসেবে উনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ। সো উনি আদরে স্নেহে
তার সাথে সহযোগিতা করছে যে আপনার তরুণরা, এবং এই তরুণরাও অবদান রেখেছে, তারাও কাজ করেছে, তারাও পালাতে হয়েছে, সো তারাও যে অবদান রাখেন এই জুলাই আন্দোলন বিশাল অবদান রেখেছে। আমার পয়েন্ট হলো সবাই অবদান রেখেছে, বাট এই যে এই অবদানটার মূল্যায়ন তাদেরকে সুন্দর করে দেবার জন্য স্নেহ মাখা কথায় উনি একটু হয়তো বেশি বলে ফেলেছেন, কিন্তু এই কথাটা সরকার প্রধান হিসাবে মানানসই না। অন্য কোনোভাবে আমার মনে হয় উনি ব্যক্তি হিসেবে খারাপ কোনো কথা বলেননি, কিন্তু সরকার প্রধান হিসেবে আরেকটু যাচাই বাছাই করে কথা বলাটা হয়তো ভালো হতো। এখন সংস্কার, জাস্ট পরিষ্কার করি, সংস্কার একটা এভার গোয়িং প্রসেস, মানে সংস্কার আজকে থেকে 100 বছর বড় কিন্তু সংস্কার শেষ হবে না, সংস্কার সারাদিন চলতে থাকবে। সো কি সংস্কার? অন্তর্বর্তীকালীন সরকার যখন এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু স্ট্রিক্ট দায়িত্ব থাকবে। এখন ওনাদের একটা জিনিস, একটা বড় দায়িত্ব আছে যে ওনারা পরিষ্কার করে জানাবেন ওনাদের লক্ষ্যটা কি। ওনারা যদি বলেন যে এইটা আমাদের লক্ষ্য, কথার কথা নির্বাচন দিয়ে আমাদের লক্ষ্য, তারপর আমরা কাজ করব নির্বাচনের জন্য কি লাগবে। ওনারা যদি বলে না সংবিধান সংস্কার করা আমাদের লক্ষ্য, তখন আমরা আলোচনা করব যে সংবিধান সংস্কার করা কিভাবে যেতে পারে। এই লক্ষ্যটা তো বলতে হবে। 2 মাস পার হয়ে গেছে, ওনারা লক্ষ্য বলেননি। আমার খুব বেশি অসুবিধা নেই নির্বাচন যদি দেরি হয়, আমার খুব বেশি অসুবিধা নেই ওনারা যদি খুব বেশি সময় নিত এবং অন্য কোনো ঝামেলা না হতো। প্রবলেমটা হলো ওনাদের সময় নেওয়াতে ঝামেলাগুলো বাড়ছে। এই যে দেখেন 1 মাস অলরেডি হয়ে গেছে, কিন্তু গোপালগঞ্জে এই আওয়ামী দোসররা বিএনপির একটা আপনার মিছিলে অ্যাটাক করে, আক্রমণ করে যুবদলের একজনকে, একটা নেতাকে মেরে ফেলেছে, সেটার এখনো কোনো আইনের বিচার হয়নি। এই যে কিছুদিন আগে আমাদের জাতীয় জামে মসজিদের পুরনো খতিবেশে মারামারি করেছে, পিটিয়েছে মুসল্লিদের, মানে এই যে আপনি দেখছেন কি ডিলেগুলো হচ্ছে। এক একটা জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে লোকাল পর্যায়ে যে আওয়ামী দোসররা ফিরে আসার সুযোগ পাচ্ছে, মানে তারা প্রথমে পালিয়েছিল কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসার সুযোগ পাচ্ছে। এবং এটা যদি বড় আকারে এই সুযোগটা তারা পায় এবং নিতে পারে, তাহলে অরাজকতা যখন অনেক জায়গায় সৃষ্টি হয়ে যাবে তখন আমরা সবাই মিলেও কন্ট্রোল করতে পারবো না। সো আমরা যে কথাগুলো, বা আমরা বাদ দেন, এখন এই মুহূর্তে কোনো আমরা নাই, আমি যে কথাগুলো বলছি, আমি কথাগুলো বলছি কারণ আমার হাত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানোতে, ছোট হাত হইলেও ছিল, আমার হাত ছিল এই আন্দোলনে। নির্যাতিত আমরা হয়েছি এবং আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ভালোভাবে কাজ করতে পারে, তাদের টেনে নামানোর ভাই। কিন্তু সরকারের যখনই দায়িত্ব থাকে তখন সরকারের সমালোচনা, এই জায়গা থেকে আমি আলোচনা করছি। এখন প্রয়োজন আমাদের একসাথে কাজ করতে চেষ্টা করবার, একে অপরকে দোষারোপ না করবার। আমার সহ আলোচক কিছু কথা তুলেছেন, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে বা যারা কাজ করেছে, এখান থেকে ক্রেডিট নিয়ে নেয়, আর ভাই কেউ ক্রেডিট নিয়ে নেয়নি। যদি বাইরে কেউ নিয়ে থাকে সেটা ভিন্ন আলোচনা, অ্যাটলিস্ট আজকে এখানে কেউ ক্রেডিট নিয়ে নেয়নি। এবং আমি সাধুবাদ জানাই, আমি যতদূর জানতে পেরেছি তারা রাজনৈতিক দল তৈরি করবার জন্য কাজ করছেন এবং এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা বড় কাজ করেছেন। এখন রাজনৈতিক অঙ্গনেও তারা জনগণের জন্য আরও সামনে যেও কাজ করতে চান, এটাকে আমি সাধুবাদ জানাই। তারুণ্য আরও সুন্দরভাবে তারা নিয়ে আসবেন বাংলাদেশের রাজনীতিতে। তবে এই যে সংস্কারের কথা যে হচ্ছে, যে এই সরকার সব সংস্কার করে তারপর একটা সরকারকে দিবে, দেখেন ভাই, রাজনৈতিক সরকার যখনই আসবে তারা যদি চায় এক রাতে এই সংস্কার শেষ করে দিতে পারবে। সো আসলে সব কিছু একটা প্রসেসের বিষয়। বাট আমি অ্যাটলিস্ট আজকে এগুলো কিচ্ছু নিয়ে কথা বলিনি। আমি প্রথমে কিন্তু পরিষ্কার করেছি নির্বাচন কবে হবে কি, এগুলো কোনো কিছু আমার বড় মাথা ব্যথা না। আমার এখন বড় মাথা ব্যথা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আনবার জন্যই কিন্তু তাদের দরকার জনসম্পৃক্ততা, যেটা পলিটিক্যাল পার্টিজ, ইন্টারেস্ট গ্রুপস, তাদের মাধ্যমে। আমি বুঝতে পারছি ওনার কথা শুনে, ওনার কথাও যে আবেগপ্রবণ কথা উনি বলেছেন, এবং যেভাবে উনি বলেছেন হয়তো একটু রাগ বা এসে থেকে আবেগ থেকেই বলেছেন, যে উনি কোনো একটা রাজনৈতিক দল থেকে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সেই আবেগের জায়গা থেকে উনি বলছেন, এবং ওনার আবেগকে আমি কোনোভাবেই ছোট করব না। তবে আমরা অনেকেই অনেক জায়গা থেকে দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু এখন সময় দেশকে শক্ত করার। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন আমাদের সহযোগিতা করতে হবে, তেমন একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও বাস্তবিক হতে হবে। সংবিধান আপনারা বদলাবেন, কোনো অসুবিধা নাই, আবার কিন্তু 2/3 মেজরিটিতে কোনো পার্টি আসলে সে আবার, শেখ হাসিনা কি করেছে গত 15.5 বছর, সংবিধান একটা মানে খেলার কাগজের মতো নিয়ে তারা খেলেছেন, এবং সামনে যে কোনো সরকার এটা করতে পারবে না তা না কিন্তু। সো সংবিধান আমাদের আগে ফোকাস করতে হবে ভুলগুলো কোথায় আছে, কারেকশনগুলো কি করব। এবং এই যে কারেকশনগুলো হঠাৎ করে যেমন জনাব আলী রিয়াজকে দাওয়াত জানানো হয়েছে, এবং ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, পার্সোনালি ওনার সাথে আমার পরিচয় নেই, কিন্তু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, এবং সেই হিসাবে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের কাজ কিন্তু না সংবিধান। আমি অনেক কষ্ট পেয়েছি, মানে অনেক বড় বড় দায়িত্ব যদি ডক্টর আলী রিয়াজকে দেয়া হতো আমি অত্যন্ত আনন্দিত হতাম, কারণ আমি ওনাকে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বিশালভাবে শ্রদ্ধা করি। কিন্তু সংবিধান এটা আইনের কাজ,
এইটাতে উনাকে কেন দেয়া হলো আমি আসলেই সন্দিহান। এবং এই যে কমিশনের কথাগুলো যে বলা হচ্ছে 6টা কমিশনের মধ্যে কয়েকজনের সাথে আমি পার্সোনালিও কথা বলেছি এবং গণমাধ্যমেও শুনেছি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত জানতেনই না তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এটা কিভাবে সাজানো হচ্ছে? এই যে এগুলো যদি আমাদের সামনে এনে করা হয় তাহলে কিন্তু আসলে এই কাজগুলো আরো শক্তভাবে হয়। সো এই যে এই কাজগুলো যদি শক্তভাবে করি আমাদের স্টেবিলিটি আসে। আমরা ভাই, আমার সমালোচকের জন্য বলছি, আপনার জন্য বলছি, জনগণের জন্য বলছি যে অ্যাটলিস্ট ববি হাজ্জাজ এবং আমার দল এনডিএম আমরা দেশের স্টেবিলিটি চাই এবং সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি চাই। আমাদের প্রত্যেকটা যে ক্রিটিসিজম সরকারের এই স্টেবিলিটিটা আনার জন্য এবং দাওয়াত জানাচ্ছি আমাদের ডাকার জন্য।